সময়টা ঠিক সন্ধ্যা 7:15, যখন সাধারণ মানুষ অফিস সেরে বাসায় ফিরছিল, কেউ বা ব্যস্ত ছিল কেনাকাটায়, ঠিক তখনই কেঁপে উঠল ভারতের বুক। রাজধানী দিল্লির কঠোর নিরাপত্তা বলয় তছনছ করে দিয়ে শুরু হলো এক নারকীয় তাণ্ডব। কিন্তু শুধু দিল্লি নয়, একই সাথে ভারতের 12টি গুরুত্বপূর্ণ স্থানে চালানো হলো ভয়াবহ হামলা। চারিদিকে শুধু হাহাকার, ধোঁয়া আর সাইরেনের শব্দ। আধুনিক ভারতের ইতিহাসে এমন নজিরবিহীন এবং সমন্বিত হামলা আগে কখনো দেখা যায়নি। গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার মনে এখন একটাই প্রশ্ন: কিভাবে সম্ভব হলো এই নিরাপত্তা লঙ্ঘন? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। দিল্লির হৃৎপিণ্ড বলা হয় কনট প্লেসকে। উচ্চমানের সিসিটিভি ক্যামেরা আর কমান্ডো টহলের চাদরে ঢাকা থাকে এই এলাকা। কিন্তু সেই নিরাপত্তা প্রাচীর যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। প্রত্যক্ষদর্শীদের মতে পরপর 3টি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকাটি। এছাড়া পাকিস্তানের বেলুচিস্তানে গতরাতে বড় ধরনের এক সমন্বিত সন্ত্রাসী হামলা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। 12টি ভিন্ন স্থানে চালানো এই হামলাগুলো অত্যন্ত সাহসিকতার সঙ্গে প্রতিহত করা হয়। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, গত 48 ঘন্টায় বেলুচিস্তানে সামরিক বাহিনীর অভিযানে মোট 99 জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এই সংঘর্ষে দেশের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে 10 জন নিরাপত্তা কর্মীও শাহাদাত বরণ করেছেন। জঙ্গিদের এই কাপুরুষোচিত আক্রমণ কেবল বাহিনীর উপর সীমাবদ্ধ ছিল না। খুজদার এলাকায় তারা নিরীহ সাধারণ মানুষের উপর হামলা চালায়। সেখানে বেলুচ এক শ্রমিকের পরিবারের 5 সদস্যকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে একজন নারী ও 3টি শিশু রয়েছে। জঙ্গিদের এই নৃশংসতা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। নিরাপত্তা বাহিনী বর্তমানে পলায়নরত জঙ্গিদের ধরতে স্থল ও আকাশপথে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, ফিতনা উল হিন্দুস্তান নামক গোষ্ঠীটি এই হামলাগুলো চালিয়েছিল। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের অভিযোগ, এই অভিযানের সময় ভারতীয় সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অংশ সরাসরি এই জঙ্গি গোষ্ঠীকে সমর্থন জুগিয়েছে, যা জঙ্গি গোষ্ঠীর সাথে নির্দিষ্ট মহলের যোগসূত্রকে আরও স্পষ্ট করে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিরাপত্তা বাহিনীর এই সফল অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং ফেডারেল মন্ত্রী আব্দুল আলিম খানও জওয়ানদের বীরত্বকে স্যালুট জানিয়েছেন। তারা পুনর্ব্যক্ত করেছেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং নাগরিকদের জানমালের সুরক্ষায় কোনো আপোষ করা হবে না। অন্যদিকে একই সময়ে হামলার খবর আসতে থাকে দিল্লির ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন এবং একটি জনাকীর্ণ বাজার থেকে। গোয়েন্দাদের প্রাথমিক ধারণা, এটি কোনো সাধারণ জঙ্গি হামলা নয়, বরং এটি ছিল সুপরিকল্পিত মাল্টি লোকেশন কোঅর্ডিনেটেড অ্যাটাক। অর্থাৎ খুব সূক্ষ্মভাবে সময় মেপে আক্রমণগুলো করা হয়েছে, যাতে নিরাপত্তা বাহিনী দিশেহারা হয়ে পড়ে। দিল্লি যখন আগুনের লেলিহান শেখায় জ্বলছে, তখনই খবর আসতে শুরু করলো দেশের অন্যান্য প্রান্ত থেকে। মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া, ভারত কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্শ্ববর্তী এলাকা, ব্যাঙ্গালোর আইটি হাব কিছুই বাদ যায়নি। ভারতের 12টি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানে একই যোগে এই হামলা চালানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই 12টি স্থান নির্বাচন করা হয়েছিল অত্যন্ত সতর্কতার সাথে। এর উদ্দেশ্য ছিল কেবল জানমালের ক্ষতি করা নয়, বরং ভারতের অর্থনৈতিক এবং রাজনৈতিক মেরুদণ্ডকে কাঁপিয়ে দেওয়া। কলকাতার জনবহুল ধর্মতলা এলাকায় যখন একটি পার্সেল বোমা বিস্ফোরিত হয়, তখন মুম্বাইয়ের লোকাল ট্রেনের কামরায় শোনা যায় গুলির শব্দ।
নিরাপত্তা বিশেষজ্ঞদের ভাষায় এটি একটি হাইব্রিড ওয়ারফেয়ার, যেখানে ফিজিক্যাল হামলার পাশাপাশি সাইবার অ্যাটাকও চালানো হয়েছে। হামলার ঠিক কয়েক মিনিট পরই ভারতের অনেকগুলো সরকারি ওয়েবসাইট এবং পাওয়ার গ্রিড ডাউনের খবর পাওয়া যায়। ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে, যা আতঙ্ককে কয়েকগুণ বাড়িয়ে দেয়। এখন বড় প্রশ্ন হলো, ভারতের মতো একটি দেশ যার গোয়েন্দা নেটওয়ার্ক বিশ্বের অন্যতম শক্তিশালী, সেখানে কিভাবে একযোগে 12টি স্থানে হামলা সম্ভব হলো? ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র কি কোনো আগাম সতর্কবার্তা পায়নি? সূত্রের খবর অনুযায়ী কয়েক সপ্তাহ আগে থেকে একটি উড়ো ইমেইল ঘোরাফেরা করছিল, কিন্তু সেটিকে ভুয়া বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। এটাই কি সবচেয়ে বড় ভুল? দিল্লির উচ্চ নিরাপত্তা বলয় বা রেড জোন, যেখানে পিএমও এবং সংসদ ভবন অবস্থিত, এর এত কাছে হামলাকারীরা পৌঁছালো কিভাবে? হামলার ধরনে দেখা গেছে তারা অত্যাধুনিক আইইডি এবং সামরিক গ্রেডের অস্ত্র ব্যবহার করেছে। এর অর্থ হলো হামলাকারীদের পিছনে কোনো বড় শক্তি বা কোনো রাষ্ট্রীয় মদত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। প্রতিটি হামলায় ছিল নিখুঁত টাইমিং, যা প্রমাণ করে যে হামলাকারীরা দীর্ঘ সময় ধরে ভারতের অভ্যন্তরে বসেই রেইকি বা নজরদারি চালিয়েছিল। হামলার পর পুরো ভারত জুড়ে যেন অঘোষিত কারফিউ জারি হয়েছে। দিল্লি, মুম্বাই এবং কলকাতার মতো বড় শহরগুলোকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ড্রোন দিয়ে চালানো হচ্ছে নজরদারি। দিল্লির প্রতিটি মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। রেল স্টেশন এবং বিমানবন্দরগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেনাপ্রধান, এনএসজি প্রধান এবং গোয়েন্দা প্রধানদের নিয়ে তৈরি করা হয়েছে একটি স্পেশাল টাস্কফোর্স। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে কঠোর বার্তা দিয়েছেন, এই অন্যায়ের বদলা নেওয়া হবে এবং হামলাকারীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। তবে সাধারণ মানুষের মনে একটাই ভয়, এই হামলা কি শেষ, নাকি আরও বড় কোনো ঝড়ের পূর্বাভাস এটি? হাসপাতালগুলো আহতদের ভিড়ে উপচে পড়ছে। রক্তদানের জন্য সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েছে। ভারতের এই দুঃসময়ে গোটা দেশ আজ এক সুতোয় বাঁধা পড়েছে। ভারতের 12টি স্থানে এই একযোগে হামলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে সন্ত্রাসবাদের কোনো সীমানা নেই। দিল্লির রাজপথ থেকে কলকাতার অলিগলি আজ সর্বত্রই শোকের ছায়া। তবে ভারত এর আগেও অনেক বড় দুর্যোগ মোকাবেলা করেছে। মুম্বাই হামলা থেকে শুরু করে পুলওয়ামা, প্রতিবারই ভারত আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। আপনার কি মনে হয় এই বিশাল নিরাপত্তা লঙ্ঘনের জন্য দায়ী কে? আমাদের গোয়েন্দা সংস্থা কি আরও আধুনিক হওয়া প্রয়োজন? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।